জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে এবং সবার শ্রীচরণে আমার শত সহস্র শুভনাম। তো আমার চ্যানেলের সাথে আমার সাথে যারা জুড়ে আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সবাইকে সুস্বাগতম। সেই সাথে চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি, এর জন্য একটু লাইক শেয়ার করবেন। এটা আপনাদের কাছে আমার চাওয়া, এবং যারা নাম্বার চান আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে উঠিয়ে নেবেন। এটাগুলো বিষয়। তো আজকের যে বিষয় এটা অনেক জটিল বিষয় নিয়ে কথা বলবো। জটিল বিষয় কিন্তু সহজ পন্থায় সহজভাবে কথা বলার চেষ্টা করব। একজন বলেছেন যে দাদা 17তম গুণ সম্বন্ধে বলার জন্য। 17তম কিভাবে আমাদের এই ব্রহ্মাণ্ডে কাজ করে, কিংবা কিভাবে আমাদের এই দেহে কাজ করে, এটা নিয়ে কথা বলার জন্য। দেখুন দাদা, লালন সাইজি একটা গান গাইছে, একের জুতে তিনের লক্ষণ, তিনের ঘরে আসে সেই জন, তিনের মর্ম সাধিলে হয় সরল দর্শন। কি বলছে? একের জুতে তিনের লক্ষণ, তিনের ঘরে আসে সেই জন, তিনের মর্ম সাধিলে হয় সরল দর্শন। এই তিনেরই খেলা ব্রহ্মাণ্ডে, এই তিনেরই খেলা। যা কিছু করছে এই তিনের উপরেই করছে। তো এমন ধরুন, আমরা তপজপ করি, আমি তুমি সে। আমি আছি, জীব আছে, পরম আছে, মাঝখানে গুরু আছে। আমি তুমি সে। যে কোনো একটা ফুটবল খেলতে যাই, পক্ষ বিপক্ষ, মাঝখানে রেফারি আছে। দ্যাট মিনস কি, এই তিনেরই খেলা। বাত পিত কফ, ব্রহ্মা বিষ্ণু মহেশ, 17তম ক্রীড়া পিঙ্গলা সুষুম্না, খেলাই তিনি। তিন তত্ত্বেরই খেলায় ব্রহ্মাণ্ডে। ইভেন ব্রহ্মাণ্ডের যে মূল আকৃতি এবং সিম্বল যেটা বোঝানো হয়, ঠিক আছে, আ ও ম, সেটাও কিন্তু ত্রিমাত্রিক, তিনটা কণা। এটাগুলো তিনের বিষয়। এখন এই তিনের বিষয় থেকে আমি প্রথমত 17তম গুণের একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, আমি যে কোনো একটা জায়গায় বসে কথা বলতেছি, আমি সাত্ত্বিক কথাবার্তা বলতেছি। এখন যেরকম বলতেছি, সাত্ত্বিক কথাবার্তা বলতেছি। আমার সামনে আরও 2-3 জন আছে, তারা আমার কথা শুনতেছে। ওদের মাঝে একজনের রাজসিক চিন্তা চেতনা আছে, আর একজনের তামসিক চিন্তা চেতনা আছে। দেখেন, রাজসিক চিন্তা চেতনা আছে, তামসিক চিন্তা চেতনা আছে। তো ওদের মাঝ থেকে আমি সাত্ত্বিক কথা বলতেছি, একজনের রাজসিক প্রশ্ন আমাকে বললো, যে গুসাই বা দাদা যাই কিছু সম্বোধন করে বললো যে আমার তো আসলে সংসারে এই ধরনের ঝামেলা, এই ঝামেলাটা কীভাবে, কোনো তবজব আছে কিনা, কিংবা কোনো সাধনা আছে কিনা, সেটা আপনি যদি একটু বলে দিতেন। আমি কিন্তু সাত্ত্বিক কথাবার্তা বলতেছি। এখন সাত্ত্বিক কথাবার্তা যদি উনি বলতো, তাহলে আমার এই সাত্ত্বিক গুণটা, যে সাত্ত্বিক গুণ তখন চলতেছে, সাত্ত্বিক গুণটাই তাকে অ্যান্সারটা দিত। এখানে কেউ কারো কমান্ড ব্রেক করে না। প্রকৃতির একটা সিস্টেম আছে, কেউ কারো কমান্ড ব্রেক করে না, কেউ কাউকে টপকায় না। প্রকৃতি যদি কোনো গুণ বা কোনো তত্ত্ব কেউ কাউকে টপকাইতো, একটা আরেকটাকে টপকিয়ে যেত, তাহলে কিন্তু প্রকৃতি থাকতো না, এই ব্রহ্মাণ্ড থাকতো না। প্রকৃতির যে চলন প্রক্রিয়া, প্রকৃতি যেভাবে চলে, ঠিক আছে, ব্রহ্মাণ্ডের যে উৎপত্তি, লয় এবং স্থির থাকার যে ব্যবস্থা, সেটা কিন্তু সেরকম থাকতো না। এখন কি হবে দেখেন, যখন উনি আমাকে রাজস্বিক প্রশ্নটা করলো, তখন কিন্তু তাৎক্ষণিক আমার যে সাত্ত্বিক গুণটা আছে, সে স্টপ হয়ে যাবে, সে থেমে যাবে। কারণ এইটা তার অ্যান্সার না, এই কাজটা ওনার না, এই কাজটা সাত্ত্বিক গুণ না। এই কাজটা কার? এই কাজটা রাজস্বিক গুণের। তৎক্ষণাৎ আমার ভিতরে ওই রাজস্বিক গুণ, আমরা বলি না যে সত্যগুণ, তমগুণ আর রজগুণকে মেরে ফেলো। হাজার চেষ্টা করলেও তমগুণ আর রজগুণ আপনি কখনোই মারতে পারবেন না। কোনো গুণকেই মারা যাবে না। একটা গুণ মরে যাবে, আপনিও মরে যাবেন, আপনিও থাকবেন না। সবারই প্রয়োজন আছে। কিভাবে প্রয়োজন আছে সেটাই আমি বলছি। সবারই প্রয়োজন আছে। তখন সাত্ত্বিক গুণটা মানে চুপ হয়ে যাবে, ওকে ফ্লোর দিবে যে তুমি বলো, তোমাকে প্রশ্ন করছে, এক্সাম্পল হিসাবে। তখন কিন্তু ওই যে ব্যক্তি যে রাজস্বিক প্রশ্নটা আমাকে করলো, তো এই রাজস্বিক প্রশ্নের উত্তর কিন্তু আমাকে রাজস্বিক গুণটাই দেবে। এবং এই রাজস্বিক গুণটা যে তাকে প্রশ্ন দেবে, তার পিছনের যে ব্যাকআপ আছে, ব্যাকআপ সহ, তার পিছনের ব্যাকআপ কি? এই যে রাজস্বিক ক্রিয়াকর্মগুলা, সেগুলো আমাদের কোন চক্রে ঘটে, কোন চক্রে করে, কোন শক্তি করে, তাদের সমন্বয়ে সে উত্তরটা দিবে। যদিও সে এখানে প্রধান বক্তা,
কিন্তু পিছনে তাদের ব্যাকআপ থাকবে। তা না হলে উনি যেটা বলতেছে যে এইভাবে 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 কাজটা করো, সেই কাজটা করার যে প্রসেস বা প্রণালী, সেগুলো তো করবে ওই মানে রাজস্বিক যে চক্রগুলো আছে তার সাথে যে রিলেটেড আছে, রাজস্বিক গুণের যে চক্রগুলো আছে বা রাজস্বিক যে শক্তিগুলো আছে, সেগুলোই তো তারা ওই কাজটা করে দেবে, না অন্য কেউ করে দেবে? অন্য কেউ তো করবে না, অন্য কেউ করবে না, যার যার কর্ম সেই করবে। ইভেন ফট করে ওইখান থেকে আরেকজন একটা তামসিক কথা বললো, এই উনি ঘন্টা পারে, এই সমস্ত মানে ওনার মানে কথা, ওই যে দুইজনের মধ্যে একজন রাজস্বিক প্রশ্ন করলো, উনি ফট করে বাধা দিয়ে বললো উনি ঘন্টা পারে, উনি ওই সমস্ত বিষয় কোনো কিছু জানেই না, বলতেই পারবে না, উনি তামসিক একটা কমেন্টস করেন, উনি একটা তামসিক কমেন্টস করেন। তৎক্ষণাৎ আমার যদি সাত্ত্বিক অ্যাক্টিভিটি বেশি থাকে কিংবা রাজস্বিক অ্যাক্টিভিটি বেশি থাকে, তাহলে অবশ্যই আমি রাগান্বিত হব না। কিন্তু ওই যে তামসিক প্রশ্নটা যিনি করেছেন, তামসিক কথাটা যিনি বলেছেন, ঠিক আছে, ওটা কিন্তু আমার তামসিক যে গুণ আছে ওই ধরবে। ধরার পরে যদি নিশ্চুপ থাকে, তার মানে কী হয়েছে, ও ধরছে ঠিকই, বাট ও রাজস্বিক শক্তি বা তামসিক শক্তির কাছে পারতেছে না। কারণ একটা সাধু মানুষ, তার শরীরে রাজস্বিক শক্তির প্রভাব কম থাকে, তামসিক শক্তির প্রভাব কম থাকে, সাত্ত্বিক শক্তির প্রভাব বেশি থাকে। যখন সে না পারবে, তামসিক শক্তি যখন সে না পারবে, তখন তার সাথে আর তার কথাবার্তা মানে বাক বিতক্ত হবে না। এর জন্যই তখন উনি সাত্ত্বিক বিষয় দিয়ে কিংবা রাজস্বিক বিষয় দিয়ে ওই যাকে মানে ইলিগেল কথাটা বললেন, তামসিক কথাটা বললেন, উনি কিন্তু তাকে বুঝে দেবে। কিন্তু ওই যিনি কথা বলতেছেন, আমি তো কথা বলতেছিলাম, তাই তো, আমার যদি আবার তৎক্ষণাৎ তামসিক জ্ঞান বেশি থাকে, তাহলে কিন্তু আমি তার কথাটা ধরে তার সাথে উল্টাপাল্টা কথাবার্তা শুরু হয়ে যাবে। তো গুণের সাথে ঝগড়া করে, গুণের উত্তর দেয়, গুণের কাজ করে। এখানে আমি কিছুই না, থিওরিটা বুঝতে হবে। এখানে আমি কিছুই না, যার যার কাজ সেই করে, ঠিক আছে। ওই সাত্ত্বিক গুণ তামসিকের সাথে পারবে না, তামসিক গুণ সাত্ত্বিকের সাথে পারবে না। বাট একটা সময় এই যে হাজারো ঝগড়া, হাজারো কিছু করলো, সংসারে থেকে তামসিক কাজ করলাম, রাজস্বিক কাজ করলাম, সাত্ত্বিক কাজ করলাম, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু এরা সবাই একত্রিত হয়, এক জায়গায় যে মাথা নত করে, যে যা করছি ভুল করছি, ঠিক আছে, এগুলা ঠিকঠাক না, আমরা ক্ষমা চেয়ে নিতেছি, এই তিনগুণ একটা জায়গায় যে মাথা নত করে, এখন আমি মানে ভিডিও লম্বা করতে চাচ্ছি, মানে ভিডিও যদি লম্বা করি গুণ সম্বন্ধে বলি, তাহলে আরও অনেক কথাবার্তা এর সাথে, মানে কোন গুণ কার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কোন জায়গায় জড়িত, কোন চক্রে জড়িত, কোন মানে কোথায় কীভাবে জড়িত আছে, সেগুলো বলতে গেলে যেহেতু এই তিন গুণে ব্রহ্মাণ্ড চলে, সেহেতু এই তিন গুণের ব্যাখ্যা দেওয়া, এত বড় ব্যাখ্যা দেওয়া সম্ভব না। বাট একটা জায়গায় যে এই তিনটা গুণ নত হয়। ইভেন আমরাও যখন তপ জপ সাধনা করি, তখন একটা জায়গায় যায় এই তিনটা গুণ নত হয়। সেটা যখন উনি গুণাতীত হয়, তখন আর গুণের ভিতরে থাকে না, সকল জিনিসে ব্রহ্ম দর্শন করে, তখন তিনি গুণাতীত, ধ্যানে চলে গেছে। ধ্যানে যেয়ে একটা জায়গায় যাওয়ার পরবর্তীতে যখন আমার মানে এই প্রাণবায়ু চলে তো ঠিকই, কিন্তু বোঝা যায় না, আমি সহস্রার থেকেও যখন উপরে চলে যাই, তখন আমি গুণাতীত, এই গুণগুলা আর আমার কোনো কাজ করে না। এরা আর তখন তর্ক বিতর্ক কোনো কিছুই করবো না, করার প্রয়োজন নাই, কারণ তারা তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে চলে গেছে এবং এখান থেকে আরও উপরে চলে যাবে। তো এইভাবে এই যে আমাদের তিনের যে তত্ত্ব, তিনের যে গুণ বা তিনের যে অ্যাক্টিভিটিস, এইভাবে কাজ করে। এটা হলো তার সিস্টেম, প্রকৃতির সিস্টেম। তো যিনি ত্রিগুণ সম্বন্ধে জিজ্ঞেস করছেন, আজকে পর্যন্ত। জয়গুরু, নমস্কার সবাইকে।